আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বায়োগ্রাফি স্টেশনের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মেজর জিয়াউর রহমানের জীবনী নিয়ে। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মেজর জিয়াউর রহমান। তার জন্ম 1936 সালের 19শে জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। জিয়াউর রহমানের পিতার নাম ছিল মনসুর রহমান, যিনি কলকাতা শহরের সরকারি দপ্তরে রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন, এবং মায়ের নাম ছিল জাহানারা খাতুন রানী। 5 ভাই বোনের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। মেজর জিয়াউর রহমানের শৈশবের একটি অংশ বগুড়ার গ্রামে এবং আরেকটি অংশ কলকাতায় কাটে। ভারত ভাগের পর তার বাবা করাচি শহরে বদলি হলে জিয়াউর রহমান কলকাতার হেয়ার স্কুল ছেড়ে করাচি একাডেমিতে ভর্তি হন। তিনি 1952 সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করেন এবং 1953 সালে করাচির ডিজে কলেজে ভর্তি হন। একই বছর তিনি কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন এবং 1955 সালে সামরিক বাহিনীতে কমিশন লাভ করেন। করাচিতে 2 বছর চাকরির পর 1957 সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে পূর্ব পাকিস্তানে আসেন। 1959 থেকে 1964 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন। 1960 সালে তিনি দিনাজপুরের বালিকা খালেদা খানমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1965 সালের পাক ভারত যুদ্ধে পাঞ্জাবের খেমকারান সেক্টরে একটি কোম্পানির নেতৃত্ব দিয়ে সাহসিকতা প্রদর্শন করেন এবং তার কোম্পানি সর্বাধিক বীরত্বের মেডেল লাভ করে। তিনি নিজে হিলালি জুরাত খেতাব পান, যা বাংলাদেশের বীর উত্তম খেতাবের সমান। এরপর তিনি পাকিস্তানি মিলিটারি একাডেমিতে ইনস্ট্রাক্টর হিসেবে যোগ দেন এবং কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 1969 সালে জার্মানির উচ্চতর গোয়েন্দা প্রশিক্ষণে যান এবং ব্রিটিশ সেনাবাহিনীর সাথে কাজ করেন। একই বছর তিনি মেজর পদে পদোন্নতি পেয়ে জয়দেবপুরের 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2nd ইন কমান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1971 সালে স্বাধীনতার যুদ্ধে প্রাক্কালে তিনি চট্টগ্রামের 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহ অধিনায়ক হিসেবে বদলি হন। জিয়াউর রহমান সে সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন এবং সেনাবাহিনীতে বিদ্রোহের পরিকল্পনা করেছিলেন। 1971 সালে 25শে মার্চ রাতে নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করেন। 26শে মার্চ রাতের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করার পর 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান প্রথম নিজের নামে এবং পরে রাজনৈতিক ব্যক্তিদের অনুরোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আফসান চৌধুরী উল্লেখ করেন, প্রথম ঘোষণার কপিগুলো রহস্যজনকভাবে নষ্ট করা হয়, তবে দ্বিতীয় ঘোষণাটি ছিল I am Major Ziaur Rahman do hereby declare independent of Bangladesh on behalf of our great national leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক 1982 সালে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র অনুযায়ী 26শে মার্চের প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। এরপর 26 ও 27শে মার্চ বেশ কয়েকজন শেখ মুজিবুরের পক্ষে ঘোষণা পাঠ করেন। জিয়াউর রহমান ও তার বাহিনী সামনের সারি থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। মুক্তিযুদ্ধ সরকার গঠনের পর তিনি প্রথমে 1 নভেম্বর সেক্টর কমান্ডার নিযুক্ত হন। পরে তিনি প্রথম, তৃতীয় ও 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সমন্বয়ে গঠিত মুক্তি বাহিনীর প্রথম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করে। স্বাধীনতার পর 1972 সালের জুন মাসে তিনি সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে পদোন্নতি লাভ করেন। 1975 সালের 15ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়, তার ফলশ্রুতিতে 3 নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে একটি পাল্টা অভ্যুত্থান ঘটে, যেখানে জিয়াউর রহমানকে বন্দী করা হয়। তবে 7ই নভেম্বর পাল্টা আরেকটি অভ্যুত্থান খালেদ মোশাররফ নিহত হন এবং জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন। কিন্তু 1976 সালে 19শে নভেম্বর জিয়াউর রহমান নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নেন।
এবং 1977 সালের এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সাইমকে সরিয়ে নিজেকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন। রাষ্ট্রপতি হওয়ার ১.৫ বছরের মাথায় জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন, যা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। তার শাসনকালে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক ভাগবদল ঘটে। জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে বহুদলীয় রাজনীতিতে ফিরিয়ে আনেন, যা ধর্মভিত্তিক রাজনীতির পথ উন্মুক্ত করে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী জামায়াত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোর রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায়। মুক্তিযুদ্ধের পর যেভাবে জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাঙালি, সেখানে জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদ নামে নতুন ধারা চালু করেন এবং সংবিধানে অন্তর্ভুক্ত করেন। এই মতবাদ ভূখণ্ডের ভিত্তিতে জাতীয়তাবাদকে গ্রহণ করার পক্ষে যুক্তি দেয়। তার শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বেরিয়ে আমেরিকা, চীন এবং সৌদি আরবের সাথে সুসম্পর্ক তৈরি করে। তিনি সার্ক গঠনের অগ্রণী ভূমিকা পালন করেন এবং মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদার করেন। তার বিরুদ্ধে অন্যতম প্রধান অভিযোগ হল, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল বা পাকিস্তান সরকারের প্রতি অনুগত ছিল তাদের মন্ত্রিসভায় স্থান দেওয়া। এদের মধ্যে শাহ আজিজুর রহমান অন্যতম, যিনি জিয়াউর রহমানের শাসনামলে প্রধানমন্ত্রী হন। একসময় জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, যার লক্ষ্য ছিল কৃষি উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং ব্যক্তিখাতে শিল্প প্রতিষ্ঠানের বিকাশ। খাল খনন কর্মসূচি এবং গ্রাম সরকার ব্যবস্থা চালু করা ছিল এর আলোচিত দিক। জিয়াউর রহমানের শাসনকালে ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৬০টি আসনে জয়লাভ করে। তিনি পুলিশ বাহিনীকে শক্তিশালী করেন, মহিলা পুলিশ এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। ১৯৭৭ সালের ২০ ফেব্রুয়ারি তিনি ২১ পদক প্রবর্তন করেন। পরবর্তীতে অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার ষড়যন্ত্রের মধ্য দিয়েও জিয়াউর রহমান অসম্ভব জনপ্রিয় ছিলেন। ১৯৮১ সালের ২৯ মে চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে গঠিত কলহ থামানোর জন্য তিনি চট্টগ্রামে যান। ৩০ মে শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। তাকে ঢাকার শেরেবাংলা নগরে দাফন করা হয় এবং তার জানাজায় প্রায় ২০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাগম ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।